আজকের বিষয় ফায়ার পাম্প রুম ফর আর্কিটেক্ট। ফায়ার পাম্প রুম ডিজাইন করার জন্য আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ফায়ার পাম্প রুম ডিজাইন করার জন্য যে কোড গুলো আমরা কনসিডার করব সেইটা হচ্ছে NFPA 20 স্ট্যান্ডার্ড ফর ইনস্টলেশন অফ স্টেশন পাম্পস ফর ফায়ার প্রোটেকশন, BNBC 2006 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এই দুটো কোডের আলোকেই আমরা পাম্প রুম ডিজাইনের বিষয়গুলো প্রস্তুত করব। আমরা যদি দেখি বাংলাদেশে ফায়ারের যে ইস্যুস গুলো আছে সেগুলোর মনিটরিং এর যে লোকাল অথরিটি সেটা হচ্ছে FSCD, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বাংলাদেশ, DIFE, ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন অফ ফ্যাক্টরিজ অ্যান্ড এস্টাবলিশমেন্ট। আমি এখানে নোট করি মেইনলি ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলো DIFE মনিটরিং করে থাকেন। প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে RSC, RMG, সাস্টেনেবল কাউন্সিল। আলটিমেটলি অ্যাকর্ড অ্যালায়েন্স চলে যাওয়ার পর BGMEA যে প্রতিষ্ঠান ফর্ম করে মনিটরিং এর জন্য তাদের মেম্বারদের ফায়ার সেফটি ইনশিওর করার জন্য যে প্রতিষ্ঠান ফর্ম করে সেটাই অ্যাকচুয়ালি RSC, এবং RSCর আন্ডারে অলরেডি মনিটরিং ইন্সপেকশন শুরু হয়েছে। আমাদের ফায়ারের পয়েন্ট অফ ভিউ থেকে এই তিনটা প্রতিষ্ঠান আন্ডারে আমাদের মনিটরিং ইন্সপেকশন গুলো গো থ্রু হয়। আমরা আসলে আজকের বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করব, সাইজিং অ্যান্ড সিলেকশন, ওয়াটার কোয়ান্টিটি, ওয়াটার ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক, পাম্প পিট, ভেন্টিলেশন অ্যান্ড স্প্রিংকলার সিস্টেম ফর পাম্প রুম, কন্ট্রোল প্যানেলস অ্যান্ড পাম্প অ্যারেঞ্জমেন্ট। প্রথমেই আমরা ফায়ার পাম্প সাইজিং এন্ড সিলেকশন নিয়ে যখন চিন্তা করি তখন খুবই সিম্পল একটা অ্যাসপেক্ট হচ্ছে যে যদি কোনো বিল্ডিং এ একটা রাইজার থাকে তাহলে 500 GPM পাম্প কনসিডার করতে হবে, দুইটা রাইজার থাকলে 750 GPM, তিনটা রাইজার থাকলে 1000 GPM পাম্প এবং চারটা রাইজার থাকলে 1250 GPM পাম্প। এরপরে যদি রাইজারের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে আর পাম্পের সাইজ বাড়ানোর প্রয়োজন নেই। তারপর আমরা হাইড্রোলিক ক্যালকুলেশন করব ডিজাইনের অ্যাসপেক্টে। হাইড্রোলিক ক্যালকুলেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস টু এনশিওর দ্য সিলেকশন অফ পাম্প। আমরা হাইড্রোলিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাই সেটা হচ্ছে সাইজ, মানে পাম্পের জিপিএম সাইজ, পাম্পের হেড এবং পাম্পের প্রেশার। এবং এই হাইড্রোলিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আসলে এনশিওর হই যে এই প্রজেক্টের জন্য কোন সাইজের আমাদের পাম্প প্রয়োজন। NFPA 1 18.4.5.1.5 এর রেফারেন্স যদি আমি শেয়ার করি তাহলে এখানে যেটা নোট করেছেন যে মিনিমাম ফায়ার ফ্লো রিকোয়ার্ড 500 GPM এবং মিনিমাম ডিমান্ড ফর স্প্রিংকলার 225 GPM এবং হোজের জন্য 250 GPM। ওয়াটার কোয়ান্টিটি, অ্যাকচুয়ালি আমাদের দেশে ফায়ার ডিফেন্স যে টেবিলটা কনসিডার করে সেটা হচ্ছে BNBC 2006। আমি এই ওয়াটার কোয়ান্টিটি অথবা ওয়াটার রিজার্ভারের যে ইনফরমেশন সেটা আমরা টেবিল থেকেই রেফারেন্স দাঁড় করাবো, তারপর NFPA থেকে আমরা কম্পেয়ার করবো যে আসলে ডেভিয়েশনটা কি আছে। আমি যদি BNBC 2006 টেবিল 4.4.1 এর দিকে লক্ষ্য করি তাহলে এখানে যে হ্যাজার্ড গুলো আছে সেই লাইট হ্যাজার্ডের জন্য 30 মিনিটস এবং তার রেসপেক্টে 500 GPM এর জন্য 15,000 গ্যালন, 750 GPM এর জন্য 12,500 গ্যালন এবং 1000 GPM এর জন্য 30,000 গ্যালন, 1250 GPM এর জন্য 37,500 গ্যালন। এইটা এসেছে আসলে 500 GPM 30 মিনিট দিয়ে গুণ করলে যেটা আসে সেইটাই। যদি লাইট হ্যাজার্ড 2 হয় সেক্ষেত্রে 50 মিনিটস এবং অ্যাকর্ডিংলি ক্যালকুলেশন করে যেটা আসে। অর্ডিনারি হ্যাজার্ড 1 75 মিনিটস এবং অ্যাকর্ডিংলি ক্যালকুলেটিভ যে গ্যালন আসবে সেটা আমি আর গো থ্রু করলাম না। এরপরে হচ্ছে অর্ডিনারি হ্যাজার্ড 2, অর্ডিনারি হ্যাজার্ড 3 এবং এক্সট্রা হ্যাজার্ড জে জন্য ম্যাক্সিমাম 75 মিনিটস ডিউরেশনের জন্য আমাদের ওয়াটার রিজার্ভার কনসিডার করতে হবে। এখন আমি যদি NFPA এর দিকে তাকাই তাহলে আগে যেটা নোট করলাম যে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 550 GPM এবং NFPA 13 এর চ্যাপ্টার 12 থেকে চ্যাপ্টার 20 পর্যন্ত আমরা যদি গো থ্রু করি তাহলে আমরা যেটা পাই যে মিনিমাম 250 GPM থেকে 750 GPM ডিউরেশনের জন্য মিনিমাম ডিউরেশন
60 মিনিটস টু ম্যাক্সিমাম ডিউরেশন 180 মিনিটস। আর এইটা ডিপেন্ড করে অকুপেন্সি টাইপ এবং হ্যাজার্ড টাইপের উপর। এবং আরেকটা উদাহরণ যদি আমি নিয়ে আসি, NFPA 20 প্রিফেসে যেটা উল্লেখ করা আছে, দ্য স্ট্যান্ডার্ড এস্টাবলিশড মিনিমাম সাইজ অফ ফায়ার পাম্প টু বি নট লেস দ্যান 500 GPM rated capacity and required a 60 minute water supply. এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এখন ফায়ার হ্যাজার্ডের কনসিডারে যদি আমরা চিন্তা করি, তাহলে এইটা 60 মিনিট থেকে 180 মিনিট পর্যন্ত আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমি যদি সিম্পলি চিন্তা করি, আমরা যেসব বিল্ডিং আমাদের লোকাল অথরিটির আওতাধীন, সেগুলো আমরা বিএনবিসির এই টেবিলটা কনসিডার করব। আর যেগুলো বিল্ডিং অথবা ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল অথরিটির আন্ডারে যদি মনিটরিং হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা 90 মিনিট ধরে আমরা ওয়াটার রিজার্ভার ক্যালকুলেশন করব। ওয়াটার ট্যাঙ্ক অথবা ওয়াটার রিজার্ভার, আমরা যদি ওয়াটার রিজার্ভারের দিকে তাকাই, ওয়াটার রিজার্ভারের ওয়াল স্ট্রাকচারটা ডিপেন্ড করবে। যদি আরসিসি স্ট্রাকচার হয়, তাহলে ওয়াটার রিজার্ভারের সাইজ অনুযায়ী অ্যাজ পার ক্যালকুলেশন এটা আসবে স্ট্রাকচার ডিজাইন। আর আরসিসি যদি হয়, ওয়াটার ট্যাঙ্কটা যদি আরসিসি হয়, সেক্ষেত্রে ওয়াটার রিজার্ভার যদি এমএস হয়, তাহলে সেটার স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী সেটার থিকনেস বা অন্যান্য ইস্যুস গুলো আসবে। এবং একটা ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, অবশ্যই একটা ম্যানুয়াল থাকতে হবে যাতে আমরা মেনটেনেন্স করতে পারি। ম্যানুয়াল থাকতে হবে যাতে সাবমার্সিবল পাম্প দিয়ে আমরা ময়লা পানিযুক্ত ইয়ারলি যাতে মেনটেনেন্স করতে পারি। এবং অ্যান্টিভর্টেক্স প্লেট এর অ্যান্টিভর্টেক্স প্লেট থাকে, যে অ্যান্টিভর্টেক্স প্লেটটা আমি আলোচনায় নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা যখন সাকশন পাইপ ইনস্টল করব, তখন একটা অ্যান্টিভর্টেক্স প্লেট দিতে হয়, যেটা আমার নেক্সট স্লাইডে আরো ডিটেল ভাবে আমি দেখাবো। সেই প্লেটটা ওয়াটার রিজার্ভারের বটম থেকে মিনিমাম 6 ইঞ্চি উপরে হতে হয়। তার মানে আমাকে যখন ওয়াটার রিজার্ভার ক্যালকুলেশন করতে হবে, তখন আমাকে এই 6 ইঞ্চি বাদ দিতে হবে। 6 ইঞ্চি বাদ দিয়ে আমাকে ওয়াটার ক্যালকুলেশন করতে হবে। এবং টপের ক্ষেত্রে আমার বিম থাকবে, সেই বিমের ডেপথটাও বাদ দিতে হবে। দ্যাটস মিনস উপরের বিম ডেপথ এবং নিচের 6 ইঞ্চি বাদ দিয়ে আমাদের ওয়াটার রিজার্ভারের ক্যালকুলেশনটা করতে হবে। আমার এই বিষয়ে নোট করার অর্থ হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই জিনিসটা ভুল করি, যে নিচে 6 ইঞ্চি এবং উপরের যে বিম ডেপথ সেটাকে কনসিডার না করে আমরা ফুল পাম্প রুম ওয়াটার রিজার্ভারটাকে আমরা রিজার্ভার হিসেবে কনসিডার করি। পরবর্তীতে যখন অডিটর এসে অথবা মনিটরিং টিম এসে যখন এই জিনিসটা ক্যালকুলেশন করে, তখন একটা বিপত্তির সৃষ্টি হয়। এটা হচ্ছে আসলে অ্যান্টিভর্টেক্স প্লেট এবং বটম থেকে ডিস্টেন্স গুলো ক্লিয়ার দেওয়া আছে। এটা আমি এনএফপিএ বই থেকে নিয়েছি। এখানে দেখবেন যে যদি পাইপের ডায়া যেটা আছে সেটার হাফ অথবা 6 ইঞ্চি গ্যাপ হতে হবে বটম থেকে অ্যান্টিভর্টেক্স প্লেটের ডিস্টেন্স, এবং এটা মেনটেন করতে হবে। আমরা যদি এমএস ট্যাঙ্কের দিকে তাকাই, এমএস ট্যাঙ্ক তো আমরা ওয়াটার ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি। এখানে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই, এমএস ট্যাঙ্ক অথবা আরসিসি স্ট্রাকচারের ট্যাঙ্ক, যেটাই হোক না কেন, আমরা একসাথে আমরা লোকাল ইউজের জন্য আমরা পানি ব্যবহার করতে পারি একই ট্যাঙ্কে। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমার ওয়াটার ফায়ার পাম্পের জন্য যে রিকোয়ার্ড ওয়াটার, সেটার উপরের লেভেল থেকে আমাকে লোকাল ইউজের জন্য সাকশন পাইপ সেট করতে হবে। ওয়াটার পাম্প ওয়াটার রিজার্ভার হিসেবে আমরা ওয়াটার বডি, যে কোনো ধরনের ওয়াটার বডিকেও কনসিডার করতে পারি। সেক্ষেত্রে একটা বিষয় আছে যেটা আমাকে এনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে ওয়াটার বডির পাশে আমাকে একটা আরসিসি কনস্ট্রাকশন ডেভেলপ করতে হবে, যেখানে ওয়াটার সাকশন পাইপে আসবে একটা স্ক্রিনিং মিডিয়ার মধ্যে দিয়ে, যাহাতে ময়লা, কাদা বা অন্যান্য এলিমেন্ট এসে আমার সাকশন পাইপকে বন্ধ করে না দেয়। আর আমি যে স্ট্রাকচারের উপর পাম্প ইনস্টল করব, সেই স্ট্রাকচারটা অবশ্যই আরসিসি হতে হবে, যাতে কোনো ধরনের সেডিমেন্ট না হয়। ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কের ক্যালকুলেশনটা অ্যাকচুয়ালি ডিজেল ট্যাঙ্কের জন্য তো আসলে ফুয়েল ট্যাঙ্ক লাগে ডিজেল ড্রাইভ ইঞ্জিনের জন্য। তো ডিজেল ড্রাইভ ইঞ্জিনের যে হর্স পাওয়ার, সেই হর্স পাওয়ার এসপেক্টে আমাদের ডিজেল ট্যাঙ্কের সাইজ কনসিডার করতে হবে। পার হর্স পাওয়ারের জন্য 1 গ্যালন এবং 10% সংযুক্ত করতে হবে। এবং ডিজেল ট্যাঙ্কের সাইজ স্কোয়ার করা থেকে বিরত থাকাই ভালো।
এবং এটাও লিস্টেড হতে হবে। এবং ম্যাক্সিমাম ডিজেল ট্যাঙ্কের সাইজ 4996 লিটারের বেশি হওয়া যাবে না। আর আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে সেকেন্ডারি কন্টেনার থাকতে হবে। যদি কখনো ডিজেল ট্যাঙ্ক লিকেজ হয়, লিকেজ হয়ে ডিজেল ট্যাঙ্কে যে পরিমাণ ডিজেল থাকবে অথবা ক্যালকুলেটিভ যে পরিমাণ ডিজেলের জন্য ডিজেল ট্যাঙ্ক হবে, ঠিক সেই পরিমাণ ডিজেল যাতে সেকেন্ডারি কন্টেনার কন্টেইন করতে পারে সেই আয়তনের একটি সেকেন্ডারি কন্টেনার করতে হবে। এটা বিগ ওয়াল দিয়েই করা যাবে। এবং আমি যেখানে পজিশনটা দেখিয়েছি এক্সাক্ট যে এই ধরনের জায়গাতেই হতে হবে তা নয়, এটা আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, প্রজেক্টের পাম্প রুমের সাইজ অনুযায়ী আমরা এটা কনসিডার করতে পারবো, বা সেক্ষেত্রে আমরা কনসালটেন্টের সহযোগিতা নিতে পারি। এবং ডিজেল ট্যাঙ্কের যে হাইট, অনেক সময় আমরা হাইট নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। এখানে এনএফপি এটা খুব সুন্দরভাবে বলা আছে, আমি এই পিকচারটা এনএফপি থেকেই নিয়েছি, যে ডিজেল ট্যাঙ্কের যে ডিজেল ইঞ্জিনের যে ইঞ্জিন ফুয়েল সাপ্লাই পাম্প থাকে, ডিজেল ইঞ্জিনে ইঞ্জিন ফুয়েল সাপ্লাই পাম্প থাকে, এই সাপ্লাই পাম্পের লেভেলকে রেফারেন্স ধরে আমার ডিজেল ট্যাঙ্কের যে ভালভ, আউটগোয়িং যে ভালভ, ডিজেল আউটগোয়িং ভালভ, সেইটা কনসেন্ট করতে, এবং এই দুটার লেভেল একই লেভেলে থাকতে হবে। এবং এইটা একই লেভেলে রাখার জন্য ডিজেল ট্যাঙ্ক বেস থেকে যে পরিমাণ আমার উপরে উঠানো দরকার, ঠিক সেই পরিমাণ আমরা উপরে উঠাবো। এবং ডিজেল ট্যাঙ্কের জন্য আমরা যে পাইপ এবং ফিটিংস ইউজ করবো সেটার ব্যাপারে ডেডিকেটেডলি বলা আছে এনএপিএ তে। ব্ল্যাক স্টিল অর স্টেনলেস স্টিল হতে হবে, গ্যালভানাইজড স্টিল অথবা কপার পাইপ ব্যবহার করা যাবে না। সামপিট, পাম্প রুমে অবশ্যই একটা সামপিট থাকতে হবে, এবং এই সামপিটের পাওয়ারাইজ ব্যবস্থা অবশ্যই ডেডিকেটেড করতে হবে। যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায় সেক্ষেত্রেও যাতে এই সাবমার্সিবল পাম্পটা অন রাখা যায় সেই জন্য একটা ডেডিকেটেড পাওয়ারের ব্যবস্থা করতে হবে। এবং এইটা অটোমেটিক অন অফ হবে, ওয়াটার লেভেলকে কনসিডার করে এটা অটোমেটিক অন অফ হবে, সেই ব্যবস্থাও ইনশিওর করতে হবে। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমরা যে সামপিটটা করব, আমরা এই পাম্প রুমের চারিপাশে রাস্তায় যেরকম ভাবে আমাদের একটা ড্রেনেজ ব্যবস্থা থাকে, ওপেন ড্রেন থাকে, ছোট্ট একটা ড্রেন থাকে যেটা দিয়ে পানি ম্যানহোলে সামপিটে যায়, ঠিক সেরকম আমরা একটা জিনিস করতে পারি। যদি ডিজাইন লেভেল এই জিনিসগুলো আমরা কনসিডার করতে পারি তাহলে ইনস্টলেশনে এই জিনিসগুলো, ডেভেলপমেন্টে এই জিনিসগুলো আমরা কনসিডার করতে পারবো। আমরা এই চারিপাশে পেরিফেরিতে ওই ধরনের এক ধরনের একটা ড্রেন রাখবো, এবং সম্পূর্ণ ফ্লোরের ঢালটা আমরা ওইভাবে কনসিডার করবো যাতে পানি সরাসরি ওই ড্রেনে যায় এবং ড্রেনের সাম পানি যেন পিটে যায়, এই এরিয়াকে কনসিডার করে আমরা ঢালগুলো নির্ধারণ করব। এবং যদি আমি ক্লোজলি দেখাই, এটা হচ্ছে সেই ওপেন ড্রেন যেটা চারিদিকের পানি এই পিটে আসবে, এবং পিটে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে এটা আউটে আমরা ডিসচার্জ করব। ভেন্টিলেশন অ্যান্ড স্প্রিংকলার সিস্টেম, পাম্প রুমে ডেডিকেটলি অনলি পাম্প রুমে অবশ্যই ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে। ভেন্টিলেশন অত্যন্ত একটা জরুরি বিষয়, যেটার কারণ হচ্ছে যখন ডিজেল ইঞ্জিন অন হয় তখন স্মোক এবং হিট প্রোপাগেট হয় এবং স্মোক হয়, সেইটা আসলে রুমকে একটু টেম্পারাইজ করে এবং স্মোক বৃদ্ধির কারণে ভিতরে মানে ভিজিবিলিটি কমে যায়, এবং এইটার কারণে আসলে একটা ইনলেট এক্সস্ট ফ্যান এবং একটা আউটলেট এক্সস্ট ফ্যান কনসিডার করতে হয়। এটা যেটা আমি ডিজাইনে দেখিয়েছি যে বটমে একটা এক্সস্ট ফ্যান দেওয়া হয়েছে ইনলেটের জন্য। এটা কোনো কোনো ক্ষেত্রে যদি পাম্প আন্ডারগ্রাউন্ড হয় সেক্ষেত্রে বটমে দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা সাইড ও টপের ওয়ালে অথবা টপ থেকে আমরা ডাক্টিং এর মাধ্যমে এয়ারটাকে ইনলেট করব, এবং সেক্ষেত্রে ওই এয়ারটা যাতে বটম পর্যন্ত আসে সেই ব্যবস্থা আমরা করব, এবং টপ থেকে আমরা এয়ারটাকে এক্সস্ট করব। এবং এক্সস্টের যে রেট আর মিনিটে কতবার এক্সস্ট হবে সেটা আসলে আমরা নির্ধারণ করব ম্যানুফ্যাকচার, ডিজেল ড্রাইভ যে ইঞ্জিন আছে সেই ইঞ্জিন ম্যানুফ্যাকচারের রিকমেন্ড অনুযায়ী আমরা এইটা সেট করব। এবং এইটার পাওয়ারাইজ ব্যবস্থা অবশ্যই ডেডিকেটেড করতে হবে, যদি ইলেকট্রিসিটি চলে যায় সেই সময় যাতে আমরা এই এক্সস্ট ফ্যানকে অন রাখতে পারি সেই ধরনের পাওয়ারিং ব্যবস্থা অবশ্যই ইনশিওর করতে হবে। এবং আরেকটা নোট পয়েন্ট হচ্ছে যে পাম্প রুমের ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টেম্পারেচার হচ্ছে 49°C। আপনারা অবশ্যই অবগত আছেন যে একটি পাম্প রুমে 3 ধরনের পাম্প থাকে,
একটা হচ্ছে ডিজেল ড্রাইভ, তারপর হচ্ছে মোটর ড্রাইভ এবং জকি। এই তিনটা পাম্পের জন্য অপারেট করার জন্য তিনটা প্যানেল থাকে, যেটা হচ্ছে এই তিনটা প্যানেল। এবং এই প্যানেলটা হচ্ছে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন প্যানেল, যেটাতে ইলেকট্রিক পাওয়ার ইন হয়, এবং এই প্যানেল থেকে পাওয়ারটা আমরা ইলেকট্রিক ড্রাইভ পাম্পের কন্ট্রোল প্যানেলে আমরা নিয়ে যাই, এবং ইলেকট্রিক ড্রাইভ কন্ট্রোল প্যানেলে নিয়ে যাই। এবং এই প্যানেলগুলোর ইন বিটুইন যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স অবশ্যই 42 ইঞ্চি হতে হবে, 3.5 ফিট হতে হবে, যেটা এনএফপি 70-তে বলা আছে, নোট করা আছে। পাম্প অ্যারেঞ্জমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আসলে আমরা চেষ্টা করব সকল বিষয় ক্লিয়ার করার জন্য। একটা পাম্প রুমে কিভাবে পাম্প অ্যারেঞ্জ করতে হয় সেটা। বেসিক্যালি একটি পাম্প রুমে তিনটা পাম্প থাকে, তিন ধরনের পাম্প থাকে: ডিজেল ড্রাইভ, ইলেকট্রিক মোটর ড্রাইভ এবং জকি। আমি যদি টপ ভিউ দেখি, এইটা আসলে আমি অটোক্যাড দেখে এটা শেয়ার করতে চাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রিক ড্রাইভ পাম্প, ডিজেল ড্রাইভ পাম্প এবং জকি পাম্প। আমি যদি এটাকে টপ ভিউ দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। টপ ভিউ ওয়াল থেকে ডিজেল ইলেকট্রিক ড্রাইভ পাম্পের মিনিমাম ডিস্টেন্স হতে হবে 3 ফিট 6 ইঞ্চি। এখান থেকে এইটার ডিস্টেন্স হতে হবে 3 ফিট 6 ইঞ্চি। এবং ইলেকট্রিক ড্রাইভ পাম্পের লেন্থ হয় 7 ফিট 6 ইঞ্চি। ডিজেল ড্রাইভ এবং ইলেকট্রিক ড্রাইভ ইন বিটুইন গ্যাপ হচ্ছে 42 ইঞ্চি। ডিজেল ড্রাইভ 8 ফিট 6 ইঞ্চি এবং ওয়াল থেকে ডিজেল ড্রাইভের ডিস্টেন্স হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। আমরা যদি এখানে টোটাল ডিস্টেন্স আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, এই গ্যাপ 3 ফিট 6 ইঞ্চি এবং এই গ্যাপ 3 ফিট 6 ইঞ্চি, মানে 10 ফিট 6 ইঞ্চি। 7 ফিট 6 ইঞ্চি 18 ফিট এবং 8 ফিট 6 ইঞ্চি, দ্যাট মিনস 26 ফিট 6 ইঞ্চি হচ্ছে টোটাল লেন্থ। আর উইথের ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে আমি এখানে যে পাম্প কনসিডার করেছি সেই পাম্পটা হচ্ছে 1250 জিপিএম এর পাম্প। 1250 আমি ম্যাক্সিমাম সাইজটা কনসিডার করেছি। আমি একটা জিনিস নোট করি, আমি এখানে যদি 1000 জিপিএম পাম্প কনসিডার করি, 1250 জিপিএম পাম্পের জন্য যদি আমাদের 26 ফিট 6 ইঞ্চি আসে, সেক্ষেত্রে 1000 জিপিএম 750 জিপিএম এর ক্ষেত্রে এই লেন্থটা 1 থেকে 1.5 ফিট কম হয়। তো আমরা মনে রাখবো যে পাম্প রুমের জন্য মিনিমাম লেন্থ লাগবে হচ্ছে 26 ফিট 6 ইঞ্চি। আর উইথের ব্যাপারে যদি আমি আলোচনা করি, তাহলে উইথের ব্যাপারে একটা পাম্পের গোড়া থেকে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে আমার যে অ্যারেঞ্জমেন্ট লাগে সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আপনার এখানে 3 ধরনের ফিটিংস থাকে। একটা হচ্ছে ভালভ, একটা হচ্ছে ওয়ার স্টেনার এবং একটা ফ্লেক্সিবল, এবং একটা হচ্ছে ইন্ট্রিনসিক রিডিউসার। এই তিনটা সেটআপ যখন করা হয় তখন এই পাম্পের ফ্লাঞ্জ থেকে ওয়াল পর্যন্ত মিনিমাম ডিস্টেন্স থাকতে হয় 8 ফিট। সেক্ষেত্রে 7.5 ফিট থেকে 8 ফিট, আমি এখানে ম্যাক্সিমাম 8 ফিট করেছি। এবং পাম্পের পরে 3 ফিট 6 ইঞ্চি গ্যাপ রাখবো, এবং তারপরে আমরা প্যানেলের জন্য আমরা যে রেখেছি সেই প্যানেলটা আমরা কনসিডার করব। প্যানেলের উইথ ম্যাক্সিমাম হয় হচ্ছে 6 ইঞ্চি 1 ফিট। মানে আমি যদি যোগ করি এই 8 ফিট এবং পাম্পের উইথ হচ্ছে 3 ফিট 8 ইঞ্চি বা 4 ফিট যদি ধরি, তাহলে 8 4 হচ্ছে 12 ফিট। 12 ফিট আর গ্যাপ হচ্ছে 3.5 ফিট, তার মানে হচ্ছে 15.5 ফিট আর হচ্ছে 1 ফিট, এই হচ্ছে 16.5 ফিট অথবা 17 ফিট। তার মানে আমি যদি ক্যালকুলেশন করি পাম্প রুমের জন্য, তাহলে পাম্প রুম 26.5 থেকে 17 ফিট মিনিমাম লেন্থ এবং উইথ লাগবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে পাম্পের 3D সাইড ভিউ। এটা হচ্ছে পাম্পের ওয়াল। পাম্পের ওয়ালের ক্ষেত্রে তথ্যটা হচ্ছে যে পাম্পের ওয়াল যদি আমরা যে বিল্ডিং প্রোটেক্ট করব, সেই প্রোটেক্টেড বিল্ডিং থেকে পাম্প রুম যদি 50 ফিট দূরে হয়, সেক্ষেত্রে পাম্প রুমের ওয়াল এর রেটিং নিয়ে কোনো রিকমেন্ডেশন নেই। তবে যদি সেম প্রোটেকশন বিল্ডিং এ পাম্প রুম হয়, তাহলে পাম্প রুমের ওয়াল এবং স্ট্রাকচারের রেটিং হতে হবে 2 ঘন্টা, যেটা এনএফপি 20-তে 4.14.1.1 এ উল্লেখ করা আছে। এবং একটা টেবিল দেখবেন যে 4.14.1.1.2
এখানে যেটা আছে, যদি স্প্রিংকলার অথবা নন স্প্রিংকলার বিল্ডিং হয় সেক্ষেত্রে 2 আওয়ার রেটেড অথবা 50 ফিট দূরে হতে হবে। আর যদি ফুললি স্প্রিংকলার বিল্ডিং হয় সেক্ষেত্রে 1 ঘন্টা ফায়ার রেটেড পাম্প রুম এবং অথবা 50 ফিট দূরে। নর্মাল লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে, অবশ্যই এমার্জেন্সি লাইটিং এর ব্যবস্থা হবে যেটা ডেডিকেটেড পাওয়ার সিস্টেম থেকে আসবে। ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। ড্রেনেজ সিস্টেম থাকতে হবে যেটা আমরা আলোচনায় নিয়ে আসছি। পাম্প রুমে ইলেকট্রিক্যাল ওয়্যারিং, এইটা যেটা হবে পাম্প রুমে যে ধরনের ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর প্রয়োজন হয় সেগুলো অবশ্যই NFPA 70 স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। আর আমরা অ্যাকচুয়ালি আমি ডিজাইনে যে পাম্প সেটটা দেখেছি সেটা হচ্ছে স্প্লিট কেস সেন্ট্রিফিউগাল ফায়ার পাম্প। 3 ধরনের পাম্প হয়ে থাকে, একটা হচ্ছে স্প্লিট কেস সেন্ট্রিফিউগাল ফায়ার পাম্প, আর একটা হচ্ছে ইন সাকশন সেন্ট্রিফিউগাল ফায়ার পাম্প। এখানে দেখবেন যে এই দুটো পাম্প, এই দুটো পাম্প দেখবেন যে এইটা হচ্ছে এই পাশ দিয়ে ইন হয়ে এই দিক দিয়ে বের হয়ে গেছে। এই ধরনের পাম্পকে আমরা হচ্ছে স্প্লিট কেস সেন্ট্রিফিউগাল ফায়ার পাম্প বলে থাকি। আর সরাসরি এখানে ইন হয়ে উপর দিয়ে বের হয়ে গেছে অথবা সাইড দিয়েও বের হইতে পারে, ইনসাকশন যদি এরকম হয় এই ধরনের পাম্পকে আমরা ইনসাকশন বলি। আর মাল্টি স্টেজ টারবাইন ফায়ার পাম্প আসলে যখন আমাদের আসলে পজিটিভ সাকশন করার কোনো সুযোগ থাকে না তখন আমরা ওয়াটার রিজার্ভারে সাকশন করে থাকি এবং সাকশনের পর আমরা ইঞ্জিনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি। তবে মাল্টি স্টেজ টারবাইন পাম্পের ক্ষেত্রে আমরা স্প্লিট কেজ অথবা ইনসাকশন পাম্পকে আমরা রিলায়েবল মনে করি। তবে আমরা ব্যবহার করতে পারবো মাল্টি স্টেজ টারবাইন পাম্প অ্যাজ পার কোড, কিন্তু এই স্প্লিট কেজ এবং ইনসাকশন পাম্পের তুলনায় টারবাইন পাম্পের প্রাইস অনেক বেশি। এই জন্য আমরা এই ধরনের পাম্পের কেনার ক্ষেত্রে আমরা ডিসকারেজ করে থাকি। আমার আজকের আলোচনা এই পর্যন্তই, আমরা এখন কোশ্চেনারিজে যেতে পারি। Thank you, Kibriya. Very nice presentation. আমি কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি অ্যাড করবো প্রেজেন্টেশনে। আসলে অনেকজন এখানে আছে, স্টুডেন্টসরাও আছে। সো মানে আপনি যেটা দেখালেন সেটা হচ্ছে বেসিক্যালি পজিটিভ সাকশন। পজিটিভ সাকশন এখন হচ্ছে রুলস এর মধ্যে এসে পড়ছে, এটা করতেই হবে যে একটা ট্যাঙ্ক এবং পাম্প রুম প্যারালাল টু ইচ আদার হইতে হবে। আর নরমালি আমরা আন্ডারগ্রাউন্ডেই পাম্প রুম গুলো করে থাকি, বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে। আর যদি সেপারেটও করি তাও আন্ডারগ্রাউন্ডেই করি, মানে মাটির নিচেই করি। মেন হল মিনিমাম 2টা সবসময় দিতেই হয়, বিকজ এটা শুধু মেনটেনেন্স তো আছেই, প্লাস যে ফাউল ইয়ারটা থাকে সেটা যাতে বের হতে পারে, এ কারণে 2টা ঢাকনা খুলতে হয়। আরেকটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হচ্ছে পিট, যে সাম পিট যেটা হয়, আমরা আগে 2 ফিট বাই 2 ফিট আর হাইট 2 ফিট আপনার পিট হতো, কিন্তু এটা সাইজের আমি যেটা দেখছি যে মোস্ট অফ দ্য টাইম পাম্পের মাথাটা বের হয়ে থাকে। সো এই সাইজটা খুব ইম্পর্টেন্ট, 2 ফিট বাই 2 ফিট বাই 30 ইঞ্চি, মানে 2.5 ফিট হলে এটা বেটার হয়। আর হচ্ছে এই পাম্প রুমে আরেকটা জিনিস যেটা আমরা নর্মালি দেখি যে যেটা মিস আউট করি আমরা, সেটা হচ্ছে পাম্পের অ্যাক্সেস, আমি কোন দিক থেকে পাম্পটা নিচে নামাবো, এইটা একটা। ওই ধরনের এরকম মেইনটেনেন্স এর ক্ষেত্রে, আপনি তো মেইনটেনেন্সে ছিলেন, তো মেইনটেনেন্স এর ক্ষেত্রে পাম্প রুমে কি কি ধরনের প্রবলেম আমরা নরমালি দেখি? এখানে অ্যাকচুয়ালি আজকের প্রেজেন্টেশন আমি একটা জিনিস নোট সংযুক্ত করি নাই, সেটা হচ্ছে এটার অ্যাক্সেসিবিলিটির ব্যাপারে অবশ্যই ফায়ার ডোর এনশিওর করতে হবে, এবং সেটা হচ্ছে 2 ঘন্টা রেটেড, মিনিমাম 2 আওয়ার্স রেটেড ফায়ার ডোর হতে হবে। আর আসলে আমি অনেকগুলো ফ্যাক্টরির সঙ্গে কাজ করেছি, আমার যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করি। আসলে এই একটা পাম্প রুম করার জন্য শুরুতে যে ধরনের টিম ওয়ার্ক করতে হয় সেই টিম ওয়ার্কটা আসলে প্রপারলি হয় না। এই টিম ওয়ার্কটা প্রপারলি না হওয়ার কারণে আসলে পাম্প রুম এমন ভাবে নির্বাচন করা হয়, দেখা যাচ্ছে যে এন্ট্রি পয়েন্ট গুলো ব্যবস্থাপনা হয় না, অত্যন্ত নাজুক ভাবে এন্ট্রি পয়েন্ট গুলো হয়। পরবর্তীতে যখন স্ট্রাকচারটা হয়ে যায় তখন আসলে আর তখন কিছু করার থাকে না, সেগুলো মেনে নিতে হয় এবং অ্যাকর্ডিংলি ওইভাবে কাজগুলো করতে হয়। অবশ্যই এটা হচ্ছে আপনার স্টেয়ার থাকতে হবে, এবং পাম্পের স্টেয়ার এমন ভাবে উইথ হতে হবে যাতে আপনাকে একটা মেজারমেন্ট দিই, সেটা হচ্ছে একটা ডিজেল পাম্পের উইথ হচ্ছে 4 ফিট, ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 8 ফিট বা
9.5 ফিট। যদি আমি ডিজেল ট্যাঙ্কের দিকে চিন্তা করি 9.5 ফিট। এই যে 4 ফিট বাই 9.5 ফিটের যে বেজ, এই বেসটা যাতে আমি স্মুথলি নিচে নামাইতে পারি সেই ধরনের গ্যাপ রাখতে হবে স্টেয়ার কেজে, যাতে আমরা উপরে হ্যাঙ্গিং করে সুন্দরভাবে নামাইতে পারি। আর আরেকটা বিষয় আপনারা ইউটিউবে দেখে নেবেন যে ডিজেল ইঞ্জিন আনলোড করার ক্ষেত্রে এবং ইনস্টলেশন করার ক্ষেত্রে একটা নিয়ম আছে। আপনি এই ইঞ্জিনকে যেন তেন ভাবে মুভ করাইতে পারবেন না এবং অ্যালাইনমেন্টে নিতে পারবেন না। এটা আপনার হচ্ছে যে অ্যালাইনমেন্ট আমরা ইনস্টল করি, ঠিক ওই অ্যালাইনমেন্টে আপনাকে হচ্ছে ট্রাক থেকে আনলোড করা, তারপর হচ্ছে সিচুয়েশনাল কিছু দিনের জন্য যেখানে আপনি আনলোড করে রাখবেন সেই জায়গায় আনলোড করা, এবং সেখান থেকে আপনি যখন পাম্প রুমে নেবেন সেটাও আপনি ওই অ্যালাইনমেন্ট মেনটেন করে পাম্প রুমে নিতে হবে। যেহেতু এটা একটা মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ভিতরে অনেক ধরনের আপনারা জানেন যে এটা একটা টোটাল একটা জেনারেটরের অনেক কিছু বিষয় থাকে, সেইটাকে লক্ষ্য রেখে আমাদেরকে ওইভাবে পাম্প ইনস্টলেশন গুলো করতে হবে। থ্যাংক ইউ কিবরিয়া, তোমার নাইস প্রেজেন্টেশনের জন্য। আর একটা জিনিস হলো, আমি মনে হচ্ছে যে আমি জানি না আমি মিস করছি কিনা, এখানে পাম্প রুমের হাইট নিয়ে কোনো কথা বলা হয়নি মনে হচ্ছে। সঠিক, পাম্প রুমের হাইট নিয়ে কথা বলা হয় নাই। এখানে আমি কি কোশ্চেনের উত্তর দিব নাকি আরো কিছু পয়েন্ট না আছে? না, তুমি একটু ডিটেলস বলো, কারণ তুমি তো জানো। আচ্ছা, অ্যাকচুয়ালি একটা পাম্পের হাইট আপনার 5 ফিট হয়। এটা পাম্পের আপনার 500 জিপিএম, 750 জিপিএম, 1000 জিপিএম এবং 1250 জিপিএম, এগুলো সাইজের রেসপেক্টে পাম্পের হাইট কম বেশি হয়। তবে এই যে ফিটিংস গুলো দেখছেন এখানে, যে বেন্ড, ভালভ, নন রিটার্ন ভালভ, ফ্লেক্সিবল, এই যে সবগুলো ফিটার এবং হেডার, এই সবগুলোকে কনসিডার করে আমরা যদি মিনিমাম বেজ হাইট কনসিডার করে যদি আমরা এই ফিটিংস গুলো ইনস্টল করার পর হেডারকে অ্যালাইন করার পর আমরা যেটা দেখি যে মিনিমাম ক্লিয়ার হাইট হতে হবে 11 ফিট। মিনিমাম ক্লিয়ার হাইট হতে হবে 11 ফিট। আমি ক্লিয়ার হাইট কেন বলছি, পাম্প রুমে অনেক সময় বিম থাকে, এই বিমটাকে অবশ্যই বাদ দিয়ে ক্লিয়ার হাইটটাকে কনসিডার করতে হবে। আর একটা ইস্যু যেটা রয়েছে সেটা হলো, যখন ডিজেল জেনারেটর চলে তখন আমাদের যেটা ওয়াটার কুলিং সিস্টেম থাকে, তখন এই ওয়াটার কুলিংটা আলাদা একটা সাম্পে রাখতে হয়। এখন যে কিছুক্ষণ আগে যে সাম্পের কথা বলো, সেটা স্পিল আউট, কোনো ওয়াটার স্পিল আউট হয়ে গেছে বা লিকেজ হয়ে গেছে, সেটা সাম্পিট দেখলাম। কিন্তু ডিজেল ইঞ্জিন যখন চলে তার জন্য গরম ওয়াটারটা বের হয়, সেটাকে স্টোরেজ করে সেটা পাম্পিং করে নিয়ে যেতে হয়। সঠিক, আমি আসলে এই যে সেটাও বলা হয়নি, সেটা নিয়ে একটু বলো। আচ্ছা, এইটা আসলে আমি এই পয়েন্টগুলোকে, এর সাথে আরো অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আসলে আমি চিন্তা করছি ইনস্টলেশন পার্টের রেসপেক্টে এই পয়েন্টগুলো। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মেইনলি ফায়ার পাম্প রুম ফর আর্কিটেক্ট। হ্যাঁ, আর্কিটেক্টদের সাথে লাগবে তো, কারণ ওখানে আলাদা একটা চৌবাচ্চা হবে যেখানে হট ওয়াটারটাকে রিজার্ভ করা হবে। হ্যাঁ, হট ওয়াটারটা সরাসরি আমরা হচ্ছে রিজার্ভারেই আমরা দিব, অথবা বাইরে সামপিটে নিয়ে সামপিট থেকে বের করার ব্যবস্থা করব। না, ডাইরেক্ট নেওয়ার স্কোপ নাই তখন, যখন এলিভেশনটা বেড়ে যাবে। সেটাও এনএফপি গাইডলাইন অনুসারে একটা নির্দিষ্ট সার্টেন এলিভেশন আছে, এই এলিভেশনের উপরে ডাইরেক্ট পানিটা যাবে না। অর্থাৎ যে ডিজেল ইঞ্জিন থেকে যে পানিটা বের হচ্ছে তার একটা নির্দিষ্ট স্পিড আছে বা প্রেসার আছে, সেই প্রেসারটা কত দূর উঠতে পারবে তার উপর ডিপেন্ড করে যে এটাকে আগে রিজার্ভারে নিয়ে যাবো না সেখান থেকে পাম্পিং করবো, না অথবা ডাইরেক্ট আমরা রিজার্ভার নিয়ে যাবো। সেটা লিমিটেশন আছে, সেটা একটা বড় ইস্যু। পাম্প রুমের যে রুফ, হ্যাঁ, এটা কেমন হবে আর কি? এখানে বৃষ্টি বা পানি পড়ার সময় থেকে প্লাস হচ্ছে মেশিন গুলো লোড আনলোড করার জন্য আর কি, হ্যাঁ, উইথ স্টেয়ারটা কি ভার্টিক্যাল একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নামবে নাকি স্লোপ থাকবে কোনো, হ্যাঁ, এই অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে? স্টিয়ারের ক্ষেত্রে অবশ্যই 0 ডিগ্রিতে হবে না। এটা আপনার স্টিয়ারের যে স্ট্যান্ডার্ড যে স্লপ থাকে সেটাকে মেনটেন করতে হবে। আর পাম্প রুমের রুফের ব্যাপারে, অ্যাকচুয়ালি পাম্প রুমের ওয়াল এবং রুফ দুটোই আপনাকে দুটা কোড আপনাকে 2 আওয়ার্স রেটেড করতে হবে, অথবা 50 ফিট দূরে পাম্প রুমটা করতে হবে। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ট্যাঙ্কের ভিতরে যে সামপিট দেওয়া, জি জি, এটা তো শুধুমাত্র যখন আমরা ট্যাঙ্কটাকে ক্লিন করার সময় তখন এখানে পাম্প লাগায় পানিগুলো, জি জি জি, এটার জন্য
যে আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি, তো আমাদের এখানে পাম্প রুম আমরা যেটা সিলেক্ট করার চিন্তা করতেছি, যেটা আমাদের বিল্ডিং এর নিচে একটা বড় ট্যাঙ্কি আছে, ওইটার একটা পোর্শন আমরা পাম্প হাউস হিসেবে চিন্তা করতেছি, আর একটা পজিটিভ সেকশন পুরোটা ট্যাঙ্কি হবে। ওকে, এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমার বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরে হাইটটা হচ্ছে 23 ফিট। ওকে, ওকে, পাম্প রুমটা আন্ডারগ্রাউন্ড, তার উপর থেকে 23 ফিট পর্যন্ত পুরোটাই ফাঁকা। তো আমি কি এই রুমটাকে সেপারেট করার জন্য আন্ডারগ্রাউন্ড থেকে 23 ফিট যে ছাদ পর্যন্ত পুরোটা কি প্রাচীর দিয়ে দিব? সেক্ষেত্রে দিয়ে ফায়ার ডোর লাগাই দিব, আর পাম্প হাউসে নামার জন্য স্টেয়ার তো থাকবে। সেক্ষেত্রে কি কোনো রুল ভায়োলেট করবে কিনা? এখানে দুটা বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ইভাকুয়েশন। হ্যাঁ, আপনার পাম্প রুমের যাওয়ার জন্য আপনাকে রুটটা এমন ভাবে নির্বাচন করতে হবে যে এখানে যেন মানে সাধারণ জনগণের রুটের সাথে মিলে না যায়, এক। দুই হচ্ছে সাধারণ অকুপেন্সির সাথে আপনাকে রেটেড ওয়াল দিয়ে সেপারেট করতে হবে। আপনার ইন জেনারেল যে অকুপেন্সি আপনি ফ্লোরে রাখছেন সেটার সাথে ফায়ার রেটেড ওয়াল দিয়ে সেপারেট করতে হবে, এবং প্রয়োজনে আপনাকে ফায়ার ডোর ইনস্টল করতে হবে। ওকে ওকে না, সেক্ষেত্রে আমি পাম্প রুমের ছাদ যেটা হবে, পাম্প রুমের ছাদ আমার স্টিয়ার, সাপোজ আমি 4 ফিট বাই 4 ফিট একটা পিটের মাধ্যমে মানে স্টিয়ার আমি করে নিচে নাম। বুঝতে পেরেছি। আমি বলি যেহেতু আপনি কি পাম্প রুম বেসমেন্টে করতে চাচ্ছেন নাকি গ্রাউন্ড ফ্লোরে যে 23 ফিট হাইট, সেই 23 ফিট হাইট বেসমেন্টে? তাহলে বেসমেন্টে তো আপনি যেতেই পারছেন গ্রাউন্ড ফ্লোর থেকে, রাইট? না 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 না, নট লাইক আমার যে ট্যাঙ্কিটা আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্যাঙ্কিটা হচ্ছে আমার 70 ফিট বাই 30 ফিট। আচ্ছা, তো আমরা তার মাঝখানে আমি বলি সেটার একটা অংশ আপনি ওয়াটার রিজার্ভার করছেন, আর আরেকটা অংশ ফায়ার পাম্প করবেন, এবং ওই ট্যাঙ্কে আপনি যাওয়ার ব্যবস্থা কি করতে চাচ্ছেন? ওখানে যাওয়ার ব্যবস্থাটা কি? আপনি যদি যেতে চান তাহলে তো আপনাকে উপরে কাটতে হবে, হ্যাঁ কাটতে হবে, কেটে আপনাকে স্টিলের স্ট্রাকচারের একটা স্টেয়ার দিতে হবে। রাইট রাইট রাইট। এবং যে কাটবেন সেই জায়গাটা তো আপনার ফাঁকা হয়ে গেল, ঠিক সেই জায়গায় আপনি ব্রিক ওয়াল দিবেন। ব্রিক ওয়াল দেওয়ার পর আপনার তো 23 ফিট হাইট, আপনি তো গ্রাউন্ড ফ্লোরে ব্রিক ওয়াল দিচ্ছেন নিচে নামার জন্য। ওই ওয়ালে আপনি দেওয়ার পর আপনি ডোর ইনস্টল করবেন, করার পর যে উপরে ছাদ হবে সেই ছাদটা আপনি রেটেড থিকনেসে আপনি হচ্ছে ঢালাই করবেন, মানে এমন একটা থিকনেসের ঢালাই করবেন যেটা আপনার 2 আওয়ার রেটেড মিট করে। হ্যাঁ ভাইয়া, এটাতে আমার পাম্প রুমে যেটা হচ্ছে এয়ার সার্কুলেশনের যে ব্যাপারটা, এইটা আমি বুঝতে পারছি। এইটার ব্যাপারটা হচ্ছে আপনি ওই যে স্টেয়ারটা করবেন, এই স্টেয়ারে হচ্ছে 2 ধরনের ভেন্টিলেশন রাখবেন। হ্যাঁ, আপনি জায়গা মতো হচ্ছে আমি ডিজাইনে যেটা দেখাইলাম, বটমে আপনি হচ্ছে ওই ইন এবং আউট এয়ার ইনলেটের জন্য একটা ডাক্টিং রাখবেন, যেটা ছেড়ে দিবেন যে হচ্ছে মেঝেতে, আর একটা ডাক্টিং রাখবেন যেটা হচ্ছে উপর থেকে সাক করে বের করবে, এবং বের হবে ধরেন আপনার ডোর যেটা আছে, ডোরের উপরে যে স্পেস পাবেন সেই স্পেস দিয়ে বের করবেন, কিন্তু অবশ্যই সেটাকে ফায়ার রেটেড সিলেন্ট দিয়ে আপনাকে সলিউশন করতে হবে। সো এই যে নীল পাইপ যেগুলি আছে এগুলার এই যে 8 ফিট, হ্যাঁ 8 ফিট, হ্যাঁ 8 ফিট যে বললেন, তো এটা তো মনে হয় একটা ডায়ার সাথে একটা রিলেশন আছে না? ডায়ার সাথে রিলেশন আছে। এইটা হচ্ছে ডিপেন্ড করে, আমাদের তো আসলে সাকশন পাইপ 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি 10 ইঞ্চি এইগুলোর মধ্যেই হয়। তো এটা ডায়া কমে গেলে এই 8 ফিট যেটা কনসিডার করেছি এইটা কমে হয়তো 7 ফিট হবে, হ্যাঁ, অথবা 7.5 ফিট হবে, অথবা 6.5 ফিট হবে। আমি 8 ফিট রেখেছি যাতে এই জিনিসটা সবাই মাথায় রাখে, অ্যাটলিস্ট পরবর্তীতে যেন ঝামেলা না হয়। এইটা পাম্পের সাইজ অনুযায়ী এই লেন্থটা কম বেশি হবে। সেক্ষেত্রে আমি যেটা উইথের যেটা বলছি যে 17 ফিট, সেই 17 ফিটের জায়গায় হয়তো আপনি 16 ফিট হবে। যদি পাম্পের সাইজ বা পাইপের সাইজ কমে যায়, সেটা 17 জায়গায় 16 ফিট হবে হচ্ছে উইথ, এবং হাইটের ক্ষেত্রে লেন্থের ক্ষেত্রে যেটা আমি বলেছি হচ্ছে 26 ফিট 6 ইঞ্চি, সেটা আপনার হয়তো 25 ফিট অথবা 25 ফিট 6 ইঞ্চি এইটা হবে। এই জন্য আমরা মাথায় রাখবো যে 26 6 ইঞ্চি এবং আপনার হচ্ছে 17 ফিট, এই হচ্ছে সাইজ। যদি আমরা অন্য কোনো পাম্প এখানে ইউজ না করি, মানে ডোমেস্টিকের জন্য যদি কোনো পাম্প ইউজ না করি, যদি ডোমেস্টিকের জন্য পাম্প ইউজ করি সেই ক্ষেত্রে ডোমেস্টিকের পাম্পের জন্য আলাদা স্পেস আপনাকে কনসিডার করতে হবে।
আমাদের ফ্যাক্টরিতে আমাদের আগের যে স্ট্রাকচার ছিল সে অনুযায়ী আমরা 1050 জিপিএম এর একটা পাম্প নিয়ে ফায়ার পাম্প আমরা তৈরি করছি। বাট আমাদের কিছু স্ট্রাকচার বাড়ার কারণে এটা এখন 1250 জিপিএম এর পাম্প আমাদের নেসেসারি মনে হচ্ছে আর কি। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি পাম্পটা আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলবো, নাকি আমরা 500 জিপিএম এর আরেকটা পাম্প প্যারালালে সংযোগ করতে পারবো? আসলে এখানে প্যারালাল সংযোগের ক্ষেত্রে আপনার কন্ট্রোলিং অন্যান্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, আপনি যদি এনএফটি এর বা লিস্টেড ইস্যুগুলো ধরেন, এগুলো অনেকগুলো ঝামেলা আছে আসলে, প্র্যাকটিক্যালি এটা হয় না। হ্যাঁ, আপনারাও জানেন, আমরাও প্র্যাকটিক্যালি কাজ করি, যখন আসলে এই জিনিসগুলো যে পাশাপাশি আপনার একটা 1000 জিপিএম পাশে হচ্ছে আরো হচ্ছে 500 জিপিএম যখন যুক্ত করেন, তখন আসলে কে কখন অন হবে, এই যে কন্ট্রোলিং এর যে ইকুয়েশন অথবা কন্ট্রোলিং এর যে ইস্যুস গুলো আছে, সেগুলো আসলে প্রপারলি পারফর্ম করে না। সবচেয়ে বেটার হচ্ছে আপনার অল্টার করা। না, কিন্তু উনি যেটা বললো যে অনেকজন আছে যারা 1250 কে অ্যাচিভ করতেছে 750 আর 500 জিপিএম পাম্প একসাথে কম্বাইন করে, সেই ক্ষেত্রে মানে মানে প্রসেসটা কি করবে? আপনার এনএফপিআই তে যেটা বলা আছে যে মাল্টিপল পাম্প আপনি ইউজ করতে পারবেন, কিন্তু সেগুলোর হচ্ছে ইউজটা হচ্ছে ওই যে আপনার সেপারেট বাই সেপারেট। মাল্টিপল পাম্প ব্যবহারের ইউজটা হচ্ছে যখন আপনার জোন হয়, মাল্টি জোন হয়, তখন মাল্টিপল পাম্প ব্যবহারের ইস্যু হয়, কিন্তু একটা জোনেই দুইটা পাম্প, এইটা আসলে আমার রেফারেন্স আমার কাছে নাই। ইমরান ভাই যদি একটু অ্যাড করতে চান। আসলে ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে পসিবল এবং অ্যাপ্লিকেবল এবং অ্যালাউবল, বাট প্র্যাকটিক্যাল এখন ইঞ্জিনিয়ারিং করা দেখা যাচ্ছে যে কোন একটা ডিজেল ইঞ্জিন যখন ইউজ করা হয় 750 এর সাথে 500 জিপিএম এর একটা, তাহলে দুই ধরনের ক্যাপাসিটি থাকার কারণে যে গভর্নর স্পিড আর অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, এবং পার্শিয়াল লোডটা যখন আপনি সিলেক্ট করবেন বা সুইচিং করতে থাকবে, তখন যে কন্ট্রোলারে যে সিনক্রোনাইজ সিস্টেম করতে হয়, সেই ধরনের কন্ট্রোলারের অনেকগুলো দাম বেশি। দেখা গেছে যে নতুন একটা পাম্প কিনলাম, কন্ট্রোলারে কিনলাম, এবং সের সাথে যে সিনক্রোনাইজ ব্যাপারগুলো রয়েছে বা বিহেভ দিয়ে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেগুলো দেখা গেছে যে নতুন পাম্প কেনার অনেক বেশি খরচ হয়। এখন যদি স্পেস লিমিটেশন থাকে সেটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু কারণ আপনি যখন একটা অ্যাডিশনাল পাম্প বসাতে চাচ্ছেন, একটা 750 এর সাথে একটা 500 জিপিএম এর একটা পাম্প, সেক্ষেত্রে কিন্তু আবার ওই একই ঘটনা যে অতিরিক্ত যে জায়গাটা আছে কিনা এবং তার ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে কিনা, সেটা একটা ইস্যু। তো সবকিছু মিলেই ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণে ইয়েস, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্সে এটা করতে গেলে কস্টিং আরো বেশি যায়, যার কারণে সবাই রিপ্লেস করে নতুন ক্যাপাসিটি বসায়। আর একটা যেটা রয়েছে সেটা হলো কি প্যাকেজ সিস্টেম, যেটা আমরা বলি প্যাকেজ সিস্টেম মিনস হলো একটা বেজেই সব ধরনের পাম্পকে নিয়ে এসে সেটাকে ইম্প্যাক্ট বা কম্প্যাক্ট ডিজাইন করে করা, সেটা একটা করা যায়। সেক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং করা হয় তার কস্টিংটা নতুন পাম্প কেনার চেয়ে বেশি হয়ে যায়, যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাজেস্ট করি না বা ক্লায়েন্টকে আমরা প্রেফার করি না বা ক্লায়েন্টকে আমরা সেটা নিতে বলি না। যদি আমি এই যে ড্রয়িংটা উনি খুলে রাখছে, যেখানে যে ডিজেল পাম্প না সরি ইলেকট্রিক পাম্পটা সে 3.5 ফিট বা 7.5 ফিট যে পাম্পটা, আমার তো যদি 500 জিপিএম এর একটা পাম্প হয় প্লাস 750 জিপিএম এর যদি দুইটা পাম্প হয়, তাহলে তো আমরা সেম ডিমেনশনটাই ফলো করবো না, যে 3.5 ফিট গ্যাপ দিয়ে তারপর এটা করলাম, তাতে করে পাম্প রুমের সাইজটা স্ট্রেচ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি এটা একটা প্রবলেমে পড়ছিলাম যে আমার ট্যাঙ্কের যে ওয়ালটা, সেই ওয়ালটার সাথে সবসময় দেখা যাচ্ছে যে পাইপ গুলা প্যারালালি একদম মানে পারপেন্ডিকুলারলি ইয়ের সাথে লাগতেছে। তো আমি যদি পাশে আর একটা পাম্প বসাই, তো ওই পাইপটা তো আমার বেন্ড করে নিয়ে আসতেছে। ওইটার সম্পর্কে যদি একটু বলেন যে অ্যালাওয়েবল কতখানি ওই কেসে? এটা ওই আমাদের এনএপি 20 তে যে আমাদের 19 ভার্সনে যে নতুন করে বলা আছে 10x বলা হচ্ছে, 10x টা ছিল 19 ভার্সন আগ পর্যন্ত, এখন নতুন ভার্সনে একদম টোটালি একদম 90 ডিগ্রি বা 180 ডিগ্রিতেই লাগাতে হবে ভার্টিক্যালি একদম ডাইরেক্টলি। যদি প্ল্যানটাকে দেখি, এই যে ব্লু যে পাইপটা কিংবা ম্যাজেন্ডা যে পাইপটা, সেটা ভার্টিক্যালি সবসময় স্ট্রেট যায়, পাইপের মধ্যে ঢুকতেছে, রাইট? এটা কি বেন্ড করার, ধরেন 10D দেওয়ার পর তারপরে কি বেন্ড করার স্কোপ আছে? 100% আছে 100% আছে। পরে যদি আপনি ফার্স্ট বেন্ড করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। আরেকটা দেশ বলে নি, আমাদের দেশের প্রবলেমটা হলো কি যে আমাদের দেশে অথরিটি হ্যাভি জুডিশন AHJ, AHJ একটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রয়েছে, এবং সেখানে যে আমাদের তাদের ম্যানপাওয়ার এবং তাদের অ্যাক্টিভ নোটিফিকেশন না করা থাকার কারণে আমাদের কি ঘটনা ঘটতেছে যে আমাদের এই সলিউশন গুলো ইজিলি পাচ্ছি না, তার কারণে আমাদের ইন্টারন্যাশনাল যে অ্যাকর্ড অ্যালায়েন্স বা এখন যে RSC রয়েছে তাদের কাছে নিতে হচ্ছে। তো
মনে রাখতে হবে যে বিএনবিসি অনুসারে কিন্তু আমাদের পাম্প দুইটা, একটা ডিজেল ইঞ্জিন আর জক ইঞ্জিন অথবা ইলেকট্রিক। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা 3টা পাম্প দিচ্ছি, কিন্তু বিএনবিসি অনুসারে কিন্তু পাম্প কিন্তু দুটা, সেটাও মাথায় রাখতে হবে। যে আমার ফ্যাক্টরিতে 900 মিটার কিউবের একটা ট্যাঙ্কি আছে, যার যার একটা অংশ আমরা ইউজ করতে যাচ্ছি ফায়ার পাম্প, ফায়ার প্রোটেকশনের জন্য। আরেকটা অংশ আমরা ইউজ করতে যাচ্ছি আমার হচ্ছে র ওয়াটার সাপ্লাইয়ের জন্য। তো আমার র ওয়াটার সোর্স যেটা ডিপ পাম্প একটা সোর্স থেকে আসতেছে, আর আউটগোয়িং হচ্ছে আমার ফায়ার প্রোটেকশনের জন্য আর হচ্ছে বুস্টিং সিস্টেমের জন্য। তো সেই ক্ষেত্রে কি পাম্পের মাঝখানে কোনো সেপারেশন ওয়াল দেওয়াটা জরুরি, নাকি পুরাটা একসাথে ইউজ করা সম্ভব? এটা আসলে আপনি দুই ভাবেই করতে পারবেন। যেটা আপনি বললেন যে সেপারেশন করে ডেডিকেটেড করা, সেটা করতে পারবেন। দিস ইজ দ্য ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে, আপনাকে আমি যে পিকচারটা নিয়ে আমি কথা বলেছিলাম সেটা হচ্ছে, এটাতে দেখবেন যে এখানে এই যে এই নিচের এরিয়াটা হচ্ছে ফায়ারের জন্য রিজার্ভ রাখা, আর উপরের অংশটা হচ্ছে যে কোনো ধরনের জন্য আপনি উপরের লেয়ারের ওয়াটারটা ব্যবহার করতে পারবেন। কিন্তু উপরের ওয়াটারের জন্য যেই আদার ইউজ, ওয়াটার ফর আদার ইউজ, এইটার সাকশন পাইপটা ওই লেভেলের উপরে রাখতে হবে। এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে আপনার ডিজাইনে এবং প্র্যাকটিক্যালি, এবং সেই পানিটা আপনি আদার ইউজ যে কোনো ইউজে ব্যবহার করতে পারেন। তার মানে আমার যদি সাকশন যেটা, আমার যদি এটা নেগেটিভ সাকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার যা মেজারমেন্ট আসবে আমার 10 তলা বিল্ডিং এর জন্য বা 1250 জিপিএম এর পাম্পের জন্য যতখানি পানি প্রয়োজন, সেটুকু বাদ দিয়ে তার উপরে আমি সাকশন পাইপটা রাখবো, রাইট? ইয়েস। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা কি পিউরিফাইড ওয়েস্ট ওয়াটার মানে ফায়ার ফাইটিং এর জন্য ইউজ করতে পারবো কিনা? ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স আসলে এখানে ক্লিন ওয়াটার হতে হবে। আপনার হচ্ছে পিএইচ এগুলোর ব্যাপারে কোনো ডিটেল নাই, বাট ক্লিন ওয়াটার হতে হবে যাতে আপনার কোরোশন না পড়ে। তবে মিনারেল ওয়াটার ব্যবহার করতে হবে এরকম কোনো ইস্যুস নাই। যদি ওনার অ্যাভেলেবিলিটি থাকে অথবা সেখানে কস্টিং এর ইস্যুস না আসে, সেক্ষেত্রে উনি ব্যবহার করতে পারেন। ইমরান ভাই যদি অ্যাড করতে চান, এটার একটা পিএইচ ভ্যালু মনে হয় ব্যাপার আছে। রাইট। আসলে কি যে এই যেটা ওয়াটারটা, অর্থাৎ ফায়ার ফাইটিং এর ওয়াটারটা কিন্তু অনেক সময় কোন একটা ফায়ার ইনসিডেন্টের কারণে ওখানে ম্যান গুলো থাকতে, অর্থাৎ অকুপেন্ট থাকতে পারে, তার গায়েও কিন্তু লাগতে পারে। তো সেই রেসপেক্ট থেকে বলা আছে যে পিএস এর একটা ভ্যালু ওখানে বলা আছে 7 কত থাকবে। রিসেন্টলি ভার্সানে সেটা আসছে। তো এমন পানিটা এমন হবে না যেটা করে হিউম্যান বডির জন্য হার্মফুল হবে। তো এটা কোড বাই কোড ডিফারেন্স, অস্ট্রেলিয়ান কোড একরকম, এনএফপি কোড একরকম, এবং ইউরোপিয়ান কোড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড টোটাল একরকম। তো সেই জন্য বলা হচ্ছে যে যেহেতু এই পানিটা অনেক সময় অকুপেন্টের গায়েও লাগতে পারে বা দেওয়া হবে, অনেক সময় হতে পারে, অনেক সময় দেখা যায় যে ফায়ার ফাইটিং এর পানির সময় দেখুন ফায়ার ফাইটিং অনেক হিট জেনারেট করছে, তাদের গায়ে কিন্তু পানি দিয়ে তাকে কুল করা হয়। এখন আপনি এমন একটা কেমিক্যাল যুক্ত পানি আপনি রাখছেন যেটা দিয়ে যদি কুল করতে হয়, প্রয়োজন হয় বা হিউম্যান বডির জন্য ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পাবেন না। তো সেই জন্য সেটার একটা সার্টেন লেভেল পর্যন্ত এর পিউরিফিকেশন থাকতে হবে। তো সেটার একটা পিএইচ লেভেল এবং অন্যান্য কেমিক্যাল এর একটা সার্টেন লেভেল, একটা ওয়াটার কোয়ালিটি দেওয়া আছে, রিসেন্টলি ভার্সন গুলোতে অ্যাড করা হয়েছে। আচ্ছা, টেস্টিং এন্ড কমিশন মানে এটা যে টেস্টিংটা করব, পিএইচ এর যে টেস্টিং, এটা অথরাইজ অ্যাকচুয়ালি মানে কোথা থেকে করলে বেটার? হোয়াট ডু ইউ থিংক? বাংলাদেশে আইসিডিডিআরবি আছে যেখান থেকে অথরাইজ থাকে, এবং বাংলাদেশে অনেক অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি ওয়াটারের টেস্ট করাতে পারেন। আইসিডিবি আছে, সায়েন্স ল্যাবরেটরি আছে, এবং বুয়েটে রয়েছে, এছাড়া এমএএসটি রয়েছে, এবং আরো কিছু প্রাইভেট অনেক কোম্পানি এখন হয়েছে, অনেক কোম্পানিগুলো রয়েছে যেখান থেকে আপনি ওয়াটারের কোয়ালিটিটা এখানে করতে পারেন, টেস্ট করতে পারেন। এবং এটা টাইম টু টাইম টেস্ট করতেই থাকতে হবে। জি, আরেকটা ইম্পর্টেন্ট হলো যে আমাদের পাম্প রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে স্ট্যাগন্যান্ট অবস্থা থাকা যাবে না। স্ট্যাগন্যান্ট মিন্স হলো এই পানিটা প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি 3 মাসে, প্রতি 1 বছরে যে চালানোর ব্যাপারগুলো রয়েছে, সেই স্ট্যাগন্যান্ট অবস্থায় মশা মাছি কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে, প্যাথোজেন গুলো আছে, সেটা করতে না পারে এবং সেটা স্ট্যাগন্যান্ট অবস্থা না থাকে, যেটা আমার বন্ধ হয়ে গেল, এরকম একটা ঘটনা করতেছে। অনেকে দেখা যায় যে এই পানিটা ইটিভির পানিটা, ডাইরেক্ট পানিটাও অনেকে রাখে না। এটা এসব করার স্কোপ নেই এখানে। আসলে কিছুক্ষণ আগে আমি বলছি যে এই ওয়াটারটা যদি স্প্রিংকলারে থাকে, স্প্রিংকলারে কিন্তু হিউম্যান বডিতে আসবে, কিংবা যখন ফায়ার ফাইটিং হবে তখন কিন্তু আসবে। এছাড়া অন্যান্য জিনিসপত্র রয়েছে, সেগুলো তো সমস্যা তৈরি হবে। আশেপাশে যে এনিম্যাল গুলো রয়েছে,
স্পেশালি যদি গ্রিন প্রজেক্ট হয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে এই পানিটার কারণে কোনো নক্টের অ্যানিমালটা শুরু করে বা অন্য যে কোনো অ্যামিবা এমনকি অ্যামোবিয়াজও থাকে, বার্ড থাকে, যে কোনো প্রবলেম তৈরি না হয় সেই ধরনের পানি এখানে রাখাও যাবে না, এখানে সেই ফায়ার ফাইটিং হিসেবে ইউজ করাও যাবে না। আজ আমাদের নেক্সট যে সেশন 22, ওখানে আমাদের সাথে আসবেন আর্কিটেক্ট শওকত পাশা। উনি কথা বলবেন মেটাল ফ্যাসাদ অল্টারনেটিভ অপশনস নিয়ে, মানে বিল্ডিং এর যে এলিভেশন নিয়ে আমরা যেগুলো চিন্তা করি সেটা মেটাল ফ্যাসাদ দিয়ে কিভাবে করা যায়। সো আমার সবাইকে I want to invite everybody for our next show. Thank you very much, Mr. Ghulam Kibriya, for sharing your experience with us. এবং আমরা আজকে অনেক ফায়ার পাম্প রুমের ব্যাপারে জানলাম। ফর আর্কিটেক্টস যে আমাদের 3 রকমের পাম্প থাকে, ডিজেল পাম্প, ইলেকট্রিক্যাল পাম্প এবং জকি পাম্প অ্যাজ এ ব্যাকআপ, এবং 3টা পাম্পই হচ্ছে যাতে কোনোভাবেই ফেইলিওর হলে একজন একজনকে ব্যাকআপ দেয়। এবং হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য পাম্প রুম, যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম মিস করে থাকি। হোয়াট ইজ মোস্টলি যেটা আমরা মিস করে থাকি সেগুলো হচ্ছে পিট গুলা। সে পিট গুলা সম্পর্কে আমরা জানলাম। উই লার্নড অ্যাবাউট মানে যে ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটা আমরা মোস্ট অফ দ্য টাইম মিস আউট করি, যে ট্যাঙ্কের মানে অয়েল ট্যাঙ্কটা কোন জায়গায় থাকবে এবং হোয়াট ইজ দেয়ার হাইট, পাম্প রুমের হাইট সম্পর্কে জানলাম, এবং পাইপিং এর ডায়া সম্পর্কে জানলাম, এবং ডায়াটা যে লেভেলে থাকতে হয়। ওয়াটার ক্যালকুলেশনের সময় এটা আমরা মোস্টলি মিস করে থাকি, যে আমরা মনে করছি যে 12 ফিট হাইট দিয়ে দিছি, কিন্তু ওখানে বিম হাইট আছে 1 ফিট, আমরা ধরে নিতেছি 12 ফিট হাইটই আমাদের ভলিউমের মধ্যে। সো ভলিউমটা আমরা ওই সময় মিস করে থাকি। সো দ্যাট ইজ, ওইটাও আমরা জানলাম যে নিচ থেকে 6 ইঞ্চি এবং উপর থেকে বিম ডেপটা ছেড়ে তারপরে ওয়াটার কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হবে। So thank you very much. Thank you for coming to After Hours. So আমরা I wanna welcome everybody to come and join our next event. Amra open every Tuesday from 9 to 10 p.m. Thank you very much. Good night.